স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো স্যার আছো আসসালামু সবাই? আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার। যাক আলহামদুলিল্লাহ। তোমরা যেটা করবে সেটা হচ্ছে সবাই চ্যাট বক্সে তোমাদের নাম, পূর্ণ নাম, সেকশন এবং রোল নাম্বারটা দিয়ে দিবে। ঠিক আছে? যা দ্বারা কিন্তু হাজিরা কাউন্ট হবে। ওকে? প্রত্যেকে পূর্ণ নাম, রোল নাম্বার এবং সেকশনটা দিয়ে দিবে যা দ্বারা হাজিরা জন্য আমি কাজ করে ফেলবো। ঠিক আছে? কেউ যদি সেকশন না দাও, রোল না দাও, পূর্ণ নাম ঠিক মতো না দাও, তাহলে কিন্তু তোমাদের হাজিরা কিন্তু কাউন্ট হবে না। বারবার বলছি। যাই হোক, তোমাদের সবাইকে ক্লাসে স্বাগতম। এটা ইকোনমিক্স ক্লাস। তোমরা সবাই অলরেডি জানো। পরম করুণাময় আল্লাহর নামে আমি শুরু করছি। তার কাছে হাজার শুকর আমরা সবাই ভালো আছি। তো আমি মোহাম্মদ মবিউল হুসাইন, লেকচারার ইন ইকোনমিক্স, ঢাকা সিটি কলেজ। যদি কোনো সময় স্লাইড দেখতে কোনো সমস্যা হয় বা শব্দে কোনো সমস্যা হয়, জাস্ট আমাকে নক দিব যে স্যার শুনতে পাচ্ছি না, বা চ্যাট বক্সে বলে দিব যে স্যার শোনাতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে? অলরেডি তোমরা ইকোনমিক্স একটা ক্লাস করে ফেলেছো। তো আমি আর ইন্ট্রোডাকশনে যাব না, আমি সরাসরি আমার লেকচারে চলে যাব। ঠিক আছে? স্লাইড বারবার বলছি, যদি স্লাইড দেখতে সমস্যা হয় অথবা তোমাদের যদি কথা শুনতে সমস্যা হয়, সাথে সাথে আমাকে নক দিব, বলবো যে স্যার শোনা যাচ্ছে না। এবং প্রত্যেকেই চ্যাট বক্সে তোমার পূর্ণ নাম, তোমার রোল নাম্বার এবং সেকশনটা মেনশন করা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমি দুইটা সেকশনে এট এ টাইম ক্লাস নিচ্ছি, আই এবং জে। সো অবশ্যই সেকশনটা তোমরা চ্যাট বক্সে দিয়ে দিবে, পূর্ণ নাম, রোল এবং সেকশন। যাই হোক, 12টা 1 বেজে গেছে, আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. তো 2020-21 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মবিউল হোসেন, লেকচারার ইন ইকোনমিক্স, ঢাকা সিটি কলেজ। তো আমি আজকে যে বিষয়ে ক্লাস দেব সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, ইকোনমিক্স ফার্স্ট পার্ট, একাদশ শ্রেণী 2020-21 সালে ব্যবসায় শিক্ষা বিভাগের আই এবং জে সেকশনে। এবং সকলের প্রতি অনুরোধ রইল, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। ঘর থেকে বের হলে মাস্ক পরে বের হবে, ঘরে ঢোকার পরপরই মাস্কটা খুলে রাখবে এবং হ্যান্ড স্যানিটাইজ অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পা ধুয়ে ফেলবে। আবার সবাই মিউট করে নাও, নিজেরা মিউট করে নাও। স্যার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আজকে কি কলেজ খোলা পাবো? মানে আমি যদি যাই বা হ্যাঁ, কলেজ খোলা পাবা 3টা পর্যন্ত, সম্ভবত অফিস খোলা আছে। আজকেও খোলা? হ্যাঁ, আজকেও খোলা। কেন, কি জন্য মানে যে জানতে আমি স্যার চাচ্ছেন? অর্থনীতি, এই যে অর্থনীতির জায়গায় স্যার আমি মার্কেটিং নিতাম, তাই স্যার সাবজেক্ট চেঞ্জের জন্য। আচ্ছা আচ্ছা, করতে পারবা, সমস্যা নাই বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রে। তবে ওখানে যে আগে কথা বলতে হবে। ঠিক আছে? কথা বলে তারপরে জি কাজ স্যার। করতে আজকে হবে। তাহলে খোলা আছে স্যার, না শনিবার দিন? হ্যাঁ, আজকে খোলা আছে। ওকে, তাহলে আচ্ছা স্যার, থ্যাংক হ্যাঁ, আমরা আমার ক্লাসে চলে যাই। আমরা যে বইগুলো ইউজ করব সেটা বুক রেফারেন্স গুলো একটু দেখে নিই। রণজিৎ কুমার নাথ স্যারের বইটা ইউজ করব, অর্থনীতি প্রথম পত্র, হাসান বুক হাউসের। তোমরা ডান সাইডে বইয়ের কভার পেজটা দেখতে পাচ্ছ। সেকেন্ড যে বইটা আমরা ইউজ করব বা আমাদের দরকার লাগবে, আখতারুল ইসলাম স্যারের বই। স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না? আচ্ছা, দেখছি। এখন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? একজন জি রেসপন্স স্যার, করো। এখন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। হুম, আচ্ছা ঠিক আছে।
রণজিৎ কুমার নাথ স্যারের বই, যেটা আমরা ইউজ করব, আমাদের লাগবে। আর সেকেন্ড হচ্ছে মোহাম্মদ আখতারুল ইসলাম স্যারের বই, স্বপন ইগনাসিউস গ্রেগরি এবং মোহাম্মদ হুমায়ুন কবির স্যারের বই, অর্থনৈতিক প্রথম পত্র, অ্যাঞ্জেল পাবলিকেশনে। এই বইয়ের কভার পেজটা দেখতে পাচ্ছ। কোনো সমস্যা হলে, যদি দেখতে না পাও অথবা কথা শুনতে সমস্যা হলে আমাকে নক দিবে সাথে সাথে চ্যাট বক্সে। তো আমরা যেটা নিয়ে আজকে কাজ করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ভোক্তা এবং উৎপাদকের আচরণ, কনজিউমার এন্ড প্রোডিউসার বিহেভিয়ার। তোমরা নিচের ছবিগুলো একটু ভালো করে খেয়াল করো। কি দেখা যাচ্ছে একটু খেয়াল করো। একজন লোক অনেক খাওয়া দাওয়া নিয়ে, হ্যাঁ, বড় মাছ নিয়ে, সবজি রয়েছে, পাশে তাদের দেখছি যে গরুর মাংসের কারি রয়েছে, তারপরে একটু ডাল রয়েছে, একটা আরো 2-3টা কারি রয়েছে, কিছু ভাজি রয়েছে। সে মানে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেক বেশ ভালো পরিমাণে ভাত দিয়েছে, 2টা দেখা যাচ্ছে, মরিচ দেখা যাচ্ছে, শুকনা মরিচ। এটা দ্বারা কি বোঝাচ্ছে? তার মানে সে ক্ষুধার্ত, সে খাবে, খেয়ে তার ক্ষুধা নিবারণ করবে, তাই না? এটাই তো কথা। সেকেন্ড অপশনটা একটু খেয়াল করি। একজন ব্যক্তি, মাথায় একটু ঘাম টাম দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে সে তৃষ্ণার্ত, সে পানি খাচ্ছে। এই ছবিগুলো দ্বারা আসলে কি বোঝা যায়? হ্যাঁ, এটা হলো মূল কনসেপ্ট। প্রথম ছবিতে আমরা দেখলাম ক্ষুধার্ত ব্যক্তি খাওয়ার প্রস্তুতি দিচ্ছে, খাবে, খেয়ে তার ক্ষুধাটা নিবারণ করবে, এই তো। আর সেকেন্ড চিত্র দ্বারা কি বোঝা যাচ্ছে? সেকেন্ড চিত্র দ্বারা বোঝা যাচ্ছে যে একজন তৃষ্ণার্ত ব্যক্তি তার তৃষ্ণা নিবারণের জন্য পানি খাচ্ছে। তার মানে কি? পানিটা খেয়ে, পানিটা পান করে তার তৃষ্ণা নিবারিত হবে। তো এখান থেকে আমরা, প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি, বা আমাদের আজকের টপিকসটা হবে উপযোগ। উপযোগ মানে কি? উপযোগ বলতে বোঝাচ্ছে কোন দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণ যা মানুষের অভাব পূরণ করে বা অভাব মেটায়। আমরা আগের যে ছবিটাতে দেখলাম যে একজন তৃষ্ণার্ত ব্যক্তি কি করছে? পানি পান করছে। এই পানি পান দ্বারা তার কি পূরণটা হচ্ছে? তৃষ্ণা মিটাচ্ছে। আর তার আগের ছবিতে আমরা কি দেখলাম? একজন ক্ষুধার্ত ব্যক্তি, সে খাবার সাজিয়ে বসে আছে, খাওয়ার প্রস্তুতিটা নিচ্ছে। তার মানে কি? সে খাবে। খাওয়ার মাধ্যমে তার যে ক্ষুধা নিবারিত হবে, এই যে ক্ষুধা নিবারিত হবে, এই যে অভাবটা তার পূরণ হবে, হ্যাঁ, ক্ষুধার যে অভাব, এটাকে বলা হয় উপযোগ। তো আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে উপযোগ। তো আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে উপযোগ, উপযোগের ধারণা। সো আমরা কাজ করব উপযোগ নিয়ে। তো শিখন ফল বলতে কি বোঝায়? যে এই লেকচারটা কি কি শিখবে, এই লেকচার শেষে তোমরা কি কি শিখবে, কি কি জানতে পারবে আসলে, ঠিক আছে? সেটাকে ইংরেজিতে বলা হয় কন্টেন্ট। আফটার ফিনিশিং দিস লেকচার স্টুডেন্ট উড লাইক টু নো, এই লেকচারের শেষে স্টুডেন্ট কি কি জানতে পারবে বা কি কি শিখতে পারবে বা ব্যাখ্যা করতে পারে। আসলে একটু দেখি কি কি আমরা জানতে পারবো। নাম্বার 1, উপযোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে। উপযোগটা কি? উপযোগটা কোথা থেকে আসছে? উপযোগের পায়োনিয়ার কে কে? উপযোগ নিয়ে কে কে কাজ করছে? কোন কোন অর্থনীতিবিদ? ঠিক আছে, এগুলো সমস্ত কিছু তোমরা জানতে পারবে। নাম্বার 2, বা উপযোগের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে। উপযোগের শ্রেণী বিভাগগুলোর মধ্যে রয়েছে, হ্যাঁ, রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময় ও কালগত উপযোগ, সেবাগত উপযোগ, শর্তগত উপযোগ, জ্ঞানগত উপযোগ। এরপরে হচ্ছে উপযোগের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, এগুলো উপযোগের প্রকারভেদ। আর উপযোগের পরিমাপ ব্যাখ্যা করতে পারবে। তো ক্লিয়ার তো যে আফটার ফিনিশিং দিস লেকচার আমরা এই ধারণাগুলো ব্যাখ্যা করতে পারবো। এখন চলে আসি প্রথমে উপযোগ কাকে বলে, ইউটিলিটি কাকে বলে। একটু খেয়াল করি। সাধারণ অর্থে উপযোগ বলতে উপকারিতাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের অভাব মেটানো সম্ভব। যেমন একটু আগে দেখলাম যে তৃষ্ণার্ত ব্যক্তি পানি খাচ্ছে, পানি দিয়ে তার যে অভাব রয়েছে, তৃষ্ণা নিবারিত হবে, সেই অভাবটা পূরণ হচ্ছে। তো সেটাই হচ্ছে তার
উপযোগ। একজন ক্ষুধার্ত ব্যক্তি খাচ্ছে, কি খাচ্ছে? ভাত টাত অনেক কিছু সাজিয়ে বসে সে খাবে, আর প্রস্তুতি নিচ্ছে, খেয়ে তার ক্ষুধাটা নিবারিত হবে। এই যে ক্ষুধা নিবারিত হবে, এটাকে বলা হচ্ছে ইউটিলিটি। ক্লিয়ার? So, utility is the ability of a goods or services to satisfy human wants. কি বলেছি একটু খেয়াল করো। Utility is the ability of goods and services. উপযোগ হচ্ছে ওই ধরনের খাদ্য বা সেবা থেকে প্রাপ্ত যে অভাব রয়েছে সেটা স্যাটিসফাই করে। কে স্যাটিসফাই করে? হিউম্যান ওয়ান্টসটা স্যাটিসফাই করে। ইউটিলিটি ইজ দি অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে সক্ষমতা, ইউটিলিটি হলো উপযোগ। উপযোগ হচ্ছে এমন এক ধরনের দ্রব্য বা সেবার ভোগের সক্ষমতা যা মানুষের কি করে? অভাবটা নিবারিত করে, তাকেই বলা হচ্ছে উপযোগ। তোমরা মাইকটা অফ করে নাও, ঠিক আছে? কেউ মাইক অন করো না, মাইকটা অফ করে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। So utility is the ability of goods and services to satisfy humans' wants. দেখো, যেমন আমি কতগুলো উদাহরণ দিয়েছি: খাদ্য, বস্ত্র, গায়কের গান, ঘরবাড়ি, বইপত্র, কলম ইত্যাদি। খাদ্য দ্বারা আমাদের ক্ষুধা নিবারিত হয়, বস্ত্রের দ্বারা আমাদের লজ্জা নিবারিত হয়, গায়কের গান দ্বারা আমরা মনস্তাত্ত্বিক শান্তি পাই। এছাড়া কি রয়েছে? ঘরবাড়ি, বইপত্র, কলম, কলম দিয়ে লেখার কাজ করে, বইপত্র বই দিয়ে পড়ার কাজ হয়, ঘরবাড়ি যেখানে আমরা থাকি। সো সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো কিছু উপকারিতাকে বোঝানো হচ্ছে, কিন্তু অর্থনীতিতে উপযোগ বলতে কি বোঝাচ্ছে? কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণ যা দ্বারা মানুষের অভাব মেটানো সম্ভব। ঠিক আছে, এখন একটু খেয়াল করি উপযোগ বিশ্লেষণের ক্ষেত্রে যাদের অবদান রয়েছে। তো পশ্চিমা বুদ্ধিবাদী চিন্তাধারায় প্রায় 3 শতক পূর্বে 1700 সালে উপযোগ ধারণা শুরু হয়। তো উপযোগ ধারণা শুরু হয় প্রায় 3 শতক পূর্বে 1700 সালে উপযোগ ধারণা শুরু হয়। মেধাবী সুইড গণিতবিদ ড্যানিয়েল বার্নৌলি 1738 সালে, ইংরেজ দার্শনিক জেরেমি বেনথাম 1748 উপযোগ ধারণার সূচনা করেন। সো ড্যানিয়েল বার্নৌলি এবং জেরেমি বেনথাম 1748 সালে উপযোগ ধারণা শুরু করেন। অর্থনীতিবিদ বোসেন 1854 সালে, জেনোভাস জেভেন্স 1871 সালে, ওয়ালরাস 1874 সালে, মার্শাল 1890 সালে, পরবর্তীকালে এডওয়ার্ড প্যারেটো, হিগস, অ্যালেন এবং স্যামুয়েলসন প্রমুখ উপযোগ ধারণা বিশ্লেষণে অবদান রাখেন। তো এই অর্থনীতিবিদ ড্যানিয়েল বার্নৌলি 1738 সালে আর জার্মি বেনথাম 1748 সালে, এরাই হচ্ছে উপযোগ ধারণার মূলত সূচনা করে থাকেন। ঠিক আছে, তাছাড়াও এরা উপযোগের উপরে কাজ করেছেন। বোসেন, জেভন্স, ওয়ালরাস, মার্শাল, প্যারেটো, হিগস, স্যামুয়েলসন প্রমুখ উপযোগ বিশ্লেষণে সমূহ অবদান রাখেন। এখানে ডান সাইডে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, উনি হচ্ছে আলফ্রেড মার্শাল। উনি 26শে জুলাই 1842 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং 13ই জুলাই 1924 সালে যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত একটা বই রয়েছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, 1890 সালে যেটা প্রকাশিত হয়। 1890 সালে যেটা। ঠিক আছে, এখন আমরা চলে যাই আমাদের পরের টপিকসে, উপযোগের শ্রেণী বিভাগ। উপযোগকে কয় ভাগে ভাগ করা যায়? উপযোগের যে শ্রেণী বিভাগগুলো আছে এগুলো আমাকে খুব ভালো করে দেখতে হবে এবং জানতে হবে যে মানুষ প্রকৃতির প্রদত্ত পদার্থের রূপ, স্থান, সময়, সেবা এবং মালিকানা পরিবর্তন ঘটিয়ে উপযোগ সৃষ্টি করে। তো উপযোগটা কিভাবে সৃষ্টি হয়? প্রকৃতির একটা রূপ আছে, যেমন বনের কাঠ। বনের কাঠটা এই রূপ চেঞ্জ করে, রূপটা চেঞ্জ করবে কিভাবে? ও যে অবয়ব কাঠামোটা আছে সেই কাঠামোটা চেঞ্জ করে ঘরের আসবাবপত্র তৈরি করতে পারে, খাট, চেয়ার, টেবিল তৈরি করতে পারে। এইভাবে মালিকানা পরিবর্তন ঘটিয়ে যে উপযোগের যে সৃষ্টি করব, সে থেকে উপযোগের শ্রেণী বিভাগটা করা যায়। এখন চলো আমরা উপযোগের শ্রেণী বিভাগগুলো দেখে আসি।
এক হচ্ছে রূপগত উপযোগ, দুই হচ্ছে স্থানগত উপযোগ, তিন হচ্ছে সময় ও কালগত উপযোগ, চার হচ্ছে সেবাগত উপযোগ, পাঁচ হচ্ছে ষষ্ঠগত উপযোগ এবং 6 নম্বর হচ্ছে জ্ঞানগত উপযোগ। তো এই হলো উপযোগের শ্রেণী বিভাগ। এখন প্রত্যেকটা শ্রেণী বিভাগ সম্বন্ধে একটু আমাদের ধারণা দেয়া দরকার যে রূপগত উপযোগটা কি। আসো দেখি যে প্রকৃতি প্রদত্ত বস্তুর রূপ বা আকার পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলা হয়। রূপ বলতে কি বোঝায়? এক অবস্থা ছিল, আমি অন্য অবস্থায় নিয়ে যাব, নিয়ে যাওয়ার মাধ্যমে যা দ্বারা আমার অভাব পূরণ হবে সেটাকে বলা হয় রূপগত উপযোগ। মানে একটা কন্টেন্টে ছিল, আরেক জায়গায় আমি নিয়ে যাব। যেমন কি? যেমন তুলা, তুলার থেকে কি হচ্ছে? সুতা হচ্ছে, সুতার থেকে কি হচ্ছে? কাপড় তৈরি হচ্ছে। মানে এক অবস্থায়, তুলা এক অবস্থায় আছে, সুতা আরেক অবস্থায় আছে, এরপরে কিছু মডিফিকেশন করে সুতার থেকে যখন আমি কাপড় তৈরি করবো তাহলে সেটা আরেক অবস্থায় চলে যায়। এই কাপড়টা মানুষের লজ্জা নিবারণ করে। সো এক অবস্থা বা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হওয়ার মাধ্যমে তোমার যে অভাবটা নিবৃত্ত হবে সেটাকে বলা হয় রূপগত উপযোগ। তো আমরা কি বলেছি? প্রকৃতি প্রদত্ত বস্তু রূপ বা আকার পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন একটু খেয়াল করে তোমরা দেখো, বনের গাছ হতে কাঠ, ঠিক আছে, কাঠ হতে আসবাবপত্র, তুলা হতে সুতা, সুতা হতে কাপড়। এই যে ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা বন আছে, অনেকগুলো গাছ দেখা যাচ্ছে। এই গাছগুলোকে আমরা নিজস্ব যে সমিল আছে, প্রসেসের মাধ্যমে কাঠ বানাচ্ছি। সো এক অবস্থা থেকে অন্য অবস্থায় আমরা রূপান্তর করছি। এই রূপান্তর, এই সমিলের কাঠগুলো আবার প্রসেস করে আমরা আসবাবপত্র, ডাইনিং টেবিল, খাট, চেয়ার বানাচ্ছি। বানিয়ে আমাদের কি অভাব নিবারিত হচ্ছে। ডাইনিং টেবিল যেখানে বসে আমরা খাই, খাট যেখানে আমরা ঘুমাই। তো আমাদের যে অভাব নিবারিত হচ্ছে এটাকে বলা হয় রূপগত উপযোগ। আমি বারবার বলছি, তোমরা প্রত্যেকে যেটা করো, প্রত্যেকের নাম, রোল এবং সেকশন প্রত্যেকে দিয়ে দাও। নাম, রোল এবং সেকশন যারা উপস্থিত আছে, 28 জন মতো উপস্থিত আমি দেখতে পাচ্ছি। তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশনটা দিয়ে দাও। আর না দিলে কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। কেউ রোল দিলাও, সেকশন দিলা না, কেউ রোল দিলা, নাম দিলা না, এরকম করলে হবে না। নাম, পূর্ণ নাম, রোল এবং সেকশন দিয়ে দাও, কারণ দুইটা কি আমাদের এখানে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা চলে আসি রূপগত উপযোগ। রূপগত উপযোগে তো কোনো সমস্যা থাকার কথা না। সেকেন্ড অপশন আমরা চলে আসি স্থানগত উপযোগ। একটু খেয়াল করো, স্থানগত উপযোগ। স্থানগত উপযোগটা কি? এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যদি উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করা হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়। তো স্থানগত উপযোগ হচ্ছে একটা দ্রব্য এক স্থানে পাওয়া যায়, সেই স্থান থেকে যদি অন্য স্থানে সেটা করা যায়। এই সামিউর রহমানকে, তুমি এখানে স্ক্রিনে কি করতেছো? বুঝতেছি না তো আমি। এগুলো করা বন্ধ করো। এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যদি উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করা যায় তাকে স্থানগত উপযোগ বলা হয়। খেয়াল করি আমরা, যেমন রাজশাহীর আম, লিচু যদি আমি ঢাকায় এনে বিক্রি করি তাহলে একটু বেশি দামে বিক্রি করতে পারো, উপযোগের সৃষ্টি হবে, সেটাকে বলা হয় স্থানগত উপযোগ। তাছাড়া 2 নম্বর উদাহরণ আমি যেটা দিয়েছি, গ্রামাঞ্চলের শাকসবজি শহরে এনে যদি বিক্রি করা যায় তাহলে এক ধরনের উপযোগ সৃষ্টি হয়। অনেকে গ্রামের শাকসবজি বাড়ির আঙিনায় করে, উঠানে করে, ঠিক আছে, বা পাশাপাশি কোনো নিচু জায়গায়, উঁচু জায়গায় করতে পারে। সেই শাকসবজিগুলো ওখানে বিক্রি করলে যত টাকা না পাওয়া যায়, যদি সেটা ঢাকায় এনে বিক্রি করা যায় তাহলে একটু বেশি পয়সা বা মুনাফা লাভ করা যায় এবং একই সাথে সেটা কিন্তু উপযোগী সৃষ্টি করে। ঢাকায় আমরা যারা আছি আমাদের কিন্তু সবাইকেই সবকিছু কিনে খেতে হয়, আমাদের আবাদ করে খাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। তো এটা হলো স্থানগত উপযোগ। এক স্থান থেকে আমি অন্য স্থানে নিয়ে উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করা যায় তখন তাকে বলা হয় স্থানগত উপযোগ। এরপরে আসি সময় ও কালগত উপযোগ। খেয়াল করি,
কোন দ্রব্য উৎপাদনের পর কিছুকাল মজুদ রাখলে উপযোগ বৃদ্ধি পায়, এর ফলে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়, তাকে সময় বা কালগত উপযোগ বলা হয়। বারবার বলছি, কোন একটা দ্রব্য আমি কিছুকাল মজুদ রাখবো, কিছুকাল মজুদ রাখার পরে যখন সিজনের শুরুতে ফসল উঠলো, আমি ওই দ্রব্যটা মজুদ রাখলাম, সিজন শেষ, ফসলটা প্রায় শেষ পর্যায়ে বা শেষ হয়ে গেছে, বাজারে নিয়ে একটু বেশি দামে বিক্রি করা যাবে, হ্যাঁ, উপযোগ্য বৃদ্ধি পায়, এটাকে বলা হয় সময় ও কালগত উপযোগ। যেমন আমি হবিগঞ্জে শহরের একটা দোকানে পেঁয়াজ, রসুন সাজিয়ে রাখছে, যেমন ধান, আলু, ডাল, রসুন, পেঁয়াজ ইত্যাদি, যে এই সমস্ত পণ্য যখন ফসল উঠে তখন দামটা একটু কম থাকে, একটা লেভেলে থাকে, কিন্তু ফসল ওঠার পরে কি হয়, মৌসুম শেষে বিক্রি করলে দামটা একটু বেশি পাওয়া যায়। এখন এই যে যেমন আলু, এখন কিন্তু আলু কেজি 40-50 টাকা, সময় ও কালগত। তো আমরা কি কি শিখলাম? রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময় ও কালগত উপযোগ। এরপরে চলে আসি সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ বলতে কি বোঝাচ্ছে? সেবাগত উপযোগ খেয়াল করি, মানুষের শ্রম ও সেবাকৃত কাজের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সেবাগত উপযোগ বলা হয়। তার মানে মানুষের শ্রম এবং সেবামূলক কাজে যারা যুক্ত তারাই সেবাগত উপযোগ দিয়ে থাকে। যেমন একজন শিক্ষক, একজন শিক্ষক তোমরা দেখতেছো ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, তারা তাদেরকে পড়াচ্ছে, সে তার শ্রম মেধা দিয়ে তাদেরকে ক্লাস নিচ্ছে, তাদেরকে বোঝাচ্ছে কোনো টপিক, সেটাকে বলা হয় সেবাগত উপযোগ। অথবা একজন নার্স কি করতেছে, একজন ডক্টর কি করতেছে, একজন পেশেন্টকে, ডান সাইডে দেখছো পেশেন্ট শুয়ে আছে, চোখ বন্ধ করে তাকে এক্সামিন করছে, হার্টবিট ঠিক আছে কিনা, পালস ঠিক আছে কিনা, প্রেশার কি কি প্রবলেম এগুলো আইডেন্টিফাই করে প্রবলেম ম্যানেজ করছে। তার মানে কি, এই যে টিচার যে পড়াচ্ছে, শ্রম বা সেবা দিচ্ছে, সেটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? যায়। নার্স যে সেবা করছে বা ডক্টর যে সেবা করছে, একজন গায়ক যে গান গাচ্ছে, গান গেয়ে অন্য অন্য গানটা শ্রোতারা গান শুনছে, সে যে সেবা দিচ্ছে, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটাকে বলা হয় সেবাগত উপযোগ। এরপরে আমরা চলে আসি সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ খেয়াল করে, সত্যগত উপযোগ কি? কোনো এক ব্যক্তির নিকট কোনো পণ্যের উপযোগ কম কিন্তু অন্যের নিকট উপযোগ বেশি হতে পারে, এক্ষেত্রে পণ্যের মালিকানা বা সত্ত্ব হস্তান্তর করে উপযোগটা কি হয়, বৃদ্ধি পায়। কি বলেছি একটু খেয়াল করি, যে কোনো এক ব্যক্তির নিকট কোনো পণ্যের উপযোগ কম, অন্যের নিকট উপযোগ বেশি হতে পারে, এক্ষেত্রে পণ্যের মালিকানা বা সত্ত্ব হস্তান্তরের মাধ্যমে উপযোগ বৃদ্ধি পায়। যেমন বাড়ি ঘর, মোটর গাড়ি ইত্যাদি। এই যে মোটর বাড়িটা আছে, আমার এই বাড়িটা নাও লাগতে পারে, আমার কাছে এর উপযোগ কম, আমি আরো 10 তলা বিল্ডিং করবো, সামনে লন থাকবে, সুইমিং পুল থাকবে, সো এটা যদি আমার কাছে উপযোগ কম থাকে, বাট যার কোনো বাড়ি নেই তার কাছে কিন্তু এটা চাহিদা রয়েছে, বা আমার আমার কাছে এই গাড়িটা রয়েছে, এই গাড়িটা আমার কাছে ইউটিলিটি কম মনে হচ্ছে, এটা কম সেবা দিচ্ছে, আমি আরো বড় আরো দামি গাড়ি কিনছি। তো এক্ষেত্রে আমি এই যে পণ্য বা দ্রব্য এর মালিকানা হস্তান্তর করব, মালিকানা হস্তান্তরকে বলা হয় সত্যগত উপযোগ। শুধু মালিকানা হস্তান্তর করলেই হবে না, মালিকানা হস্তান্তরের মাধ্যমে যদি উপযোগটা বাড়ানো যায় তখন সেটাকে বলা হয় সত্যগত উপযোগ, যেমন বাড়ি ঘর, গাড়ি ইত্যাদি। এরপরে আসি জ্ঞানগত উপযোগ। জ্ঞানগত উপযোগ খেয়াল করি, অনেক পণ্য বা দ্রব্য রয়েছে যেগুলোর ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়। অনেক পণ্য বা দ্রব্য রয়েছে যেগুলোর ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়, যেমন বইপত্র, রেডিও, টেলিভিশন, কাগজ, জ্ঞানগত। তার মানে হচ্ছে একটু খেয়াল করি, বইপত্র দিয়ে মনের খোরাক নির্মিত হয়। খবরের কাগজ দ্বারা কি হয়, কেউ খেলার খবর দেখে, কেউ সমাজের অবস্থা, যে যার সেকশন, টোটাল একটা ইকোনমিক কি হচ্ছে প্রেজেন্ট সিনারি, তার সমস্ত কিছু কিন্তু কোথায় চলে আসে, তার সমস্ত কিছু কিন্তু পেপারে চলে আসে। অথবা
রেডিও টেলিভিশনের মাধ্যমে আমরা কি করতে পারি, জানতে পারি, যে যা আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে দেয়। তো এটা হলো জ্ঞান। ঠিক আছে, তো আমরা কয়টা জিনিস পড়লাম? আমরা পড়লাম হচ্ছে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময় ও কালগত উপযোগ, সেবাগত উপযোগ, সত্যগত উপযোগ। ঠিক আছে, তোমাদের যে দুইজন রেইজ হ্যান্ড করেছো, আমি লাস্ট 5 মিনিট সময় দিব, তোমাদের কোশ্চেন থাকলে আমি তখন নিব। ঠিক আছে, এখন না, লাস্ট 5 মিনিট আমি সময় দিব, তখন তোমরা রেইজ হ্যান্ড করে কারো কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আমি আগে পড়িয়ে নিই। এখন উপযোগের পরিমাপ খেয়াল করি। উপযোগের পরিমাপ, মেজারমেন্ট অফ ইউটিলিটি। উপযোগকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, পরিমাপ করা যায়। একটা হচ্ছে সংখ্যাবাচক পরিমাপ, আর একটা হচ্ছে পর্যায়বাচক পরিমাপ। সংখ্যাবাচক পরিমাপটা কি? অধ্যাপক মার্শালের মতে কোন দ্রব্যের উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপ করা সম্ভব। সংখ্যা দ্বারা মানেটা কি 1 2 3 4, এই সংখ্যায় পরিমাপ করা সম্ভব। সংখ্যা দ্বারা যদি উপযোগকে পরিমাপ করা যায় তখন তাকে কি বলা হয়? কার্ডিনাল মেজারমেন্ট বা সংখ্যাবাচক পরিমাপ। ক্লিয়ার? এর একক, উপযোগের একক হচ্ছে ইউটিল। উপযোগের একক হচ্ছে ইউটিল। যেমন আমি একটা টেবিল দিয়ে দেখিয়েছি। অরেঞ্জ আমার প্রথম ইউনিট খেলাম, 10 ইউটিল উপযোগ পেলাম। এরপরে সেকেন্ড ইউনিট কনজিউম করলাম, দ্বিতীয় একক ভোগ করে 8 ইউটিল উপযোগ পেলাম। তৃতীয় একক ভোগ করে 6 ইউটিল উপযোগ পেলাম। তো এটা হচ্ছে যেহেতু সংখ্যায় প্রকাশ করতেছি, তো এটা হচ্ছে সংখ্যাবাচক পরিমাপ, কার্ডিনাল মেজারমেন্ট। আর পর্যায়বাচক পরিমাপকে কোন দ্রব্যের উপযোগকে যখন সংখ্যায় প্রকাশ না করে ভোক্তার অভ্যাস, রুচি, পছন্দ ক্রম অনুসারে র‍্যাঙ্ক বা পর্যায় ভিত্তিক ভাবে প্রকাশ করা হয়, তখন তাকে পর্যায়গত উপযোগ বলা হয়। তো এটা র‍্যাঙ্ক আকারে প্রকাশ করব, সংখ্যা আকারে এখানে প্রকাশ করা যাবে না। তো উপযোগ একটি মনস্তাত্ত্বিক বা মানসিক ধারণা। অধ্যাপক আর জে হিক্স এন্ড আর জি ডি অ্যালেন এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা তুলে ধরেন 1943 সালে। যেমন বা উদাহরণ আমি বলতে পারি, সাধারণত ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা 1 2 3 ইত্যাদি অর্ডিনাল সংখ্যা দ্বারা এই উপযোগকে র‍্যাঙ্ক অর্ডারে সাজানো যায়। এই ক্ষেত্রে নিম্ন বা বাম দিকের পর্যায় হতে উচ্চ বা ডান দিকের পর্যায়ে বেশি উপযোগ প্রকাশ করে। তার মানে কি, উপযোগের পরিমাপ হচ্ছে দুই ধরনের, একটা সংখ্যাবাচক, একটা হচ্ছে পরিমাপক। সংখ্যাবাচক 1 2 3 এই সংখ্যায় প্রকাশ করা যায়, সেটা হচ্ছে সংখ্যাবাচক, আর এর একক হচ্ছে ইউনিট। আর পর্যায়বাচক উপযোগকে কখনো সংখ্যায় প্রকাশ করা যাবে না, এখানে অভ্যাস, পছন্দ, রুচি হিসেবে তার র‍্যাঙ্ক করতে হবে। র‍্যাঙ্ক বলতে কি বোঝায়? র‍্যাঙ্ক মানে ক্রম করতে হবে, যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড, থার্ড। ফার্স্ট র‍্যাঙ্ক কম পছন্দ নির্দেশ করে, সেকেন্ড র‍্যাঙ্ক বা সেকেন্ড ক্রম বেশি পছন্দ, থার্ড আরো বেশি পছন্দ। এই র‍্যাঙ্ক আকারে যদি আমি সাজাই, প্রথম র‍্যাঙ্ক বা নিম্ন বা বাম দিকের যে পর্যায়টা থাকে সেটা হচ্ছে কম উপযোগ প্রকাশ করে, দ্বিতীয় র‍্যাঙ্ক প্রথমটার থেকে বেশি উপযোগ প্রকাশ করে, তৃতীয় র‍্যাঙ্ক দ্বিতীয়টার থেকে বেশি উপযোগ প্রকাশ করে। এইভাবে উপযোগ পরিমাপের যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি থেকে করা হচ্ছে কি পর্যায়বাচক উপযোগ। এরপরে আসি উপযোগের ধারণা। তোমাদের যাদের কোশ্চেন থাকে, আমি কোশ্চেনে অ্যানসার দিব। লাস্ট 5 মিনিট কোশ্চেন এবং অ্যানসার সেশন থাকবে। তোমরা অযথা এখন রেইজ হ্যান্ড করো না, এখন কোনো কোশ্চেনের আমি অ্যানসার দিব না। ঠিক আছে, তোমাদের কোশ্চেনের অ্যানসার আমি 5 মিনিট দিব, আগে আমার লেকচারটা আমি শেষ করি। যার যেখানে সমস্যা সেটা নোট ডাউন করে রাখো, আমি লাস্ট 5 মিনিটসে তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, উপযোগের ধারণা, কনসেপ্টস অফ ইউটিলিটি। কোন নির্দিষ্ট দ্রব্য ভোগে প্রাপ্ত তৃপ্তি স্তরের ভিত্তিতে সংখ্যাগত উপযোগের ধারণা সমূহকে নিম্নোক্ত ভাবে বিন্যাস করা যায়। নাম্বার 1, প্রাথমিক উপযোগ, ইনিশিয়াল ইউটিলিটি। প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। নাম্বার 3, টোটাল মোট উপযোগ, টোটাল ইউটিলিটি। তো প্রাথমিক উপযোগটা কি আমরা একটু দেখি। প্রাথমিক উপযোগ একটু খেয়াল করি। যখন কোনো ভোক্তা কোনো দ্রব্যের প্রথমে একক ভোগ করে যে উপযোগ লাভ করে তাকে প্রাথমিক উপযোগ বলে। এই উপযোগ সর্বদাই ধনাত্মক হয়। যেমন আমি একটা
কমলা খাচ্ছি, কমলা খেয়ে যে উপযোগ পাচ্ছি প্রথম কামড়ে, অথবা একটা পাউরুটি প্রথম কামড়ে যে উপযোগ পাচ্ছি সেটা সর্বদাই ধনাত্মক হবে। যেমন একজন ভোক্তা ফল বা রুটি ভোগ করে যতটুকু উপযোগ লাভ করে তাই হচ্ছে প্রাথমিক উপযোগ হিসেবে পরিচিত। তোমরা কিন্তু ডান দিকে দেখছো একটা কমলা একটা পাউরুটির ছবি দিয়ে আছে। এরপরে আসে মোট উপযোগ। মোট উপযোগ বলতে কি বোঝায়? মোট উপযোগ বলতে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে কিন্তু মোট উপযোগ বলে। অন্যভাবে বলা যায় যে কোনো দ্রব্যের কোনো নির্দিষ্ট সময়ে প্রান্তিক উপযোগের যোগফলকে মোট উপযোগ বলে। ধরো তোমরা একটা আপেল 3টা ভাগ করেছো, প্রথম ভাগ থেকে 10 ইউটিল, দ্বিতীয় ভাগ থেকে 8 ইউটিল, তৃতীয় ভাগ থেকে 2 ইউটিল পেয়েছো। মোট উপযোগ হবে 10 প্লাস 8 2 18 19 20 এভাবে হিসাব করা হয়। ঠিক আছে? আরেকটা এটা হচ্ছে টোটাল ইউটিলিটির কনসেপ্ট। আরেকটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, যে প্রথম একক থেকে 2 ইউটিল, দ্বিতীয় একক থেকে প্রথম একক থেকে 10 ইউটিল, দ্বিতীয় একক থেকে 5 ইউটিল, তৃতীয় একক থেকে 2 ইউটিল। তাহলে 10 প্লাস করলে 2 16 17 মার্জিনাল ইউটিলিটি পেয়েছে। এই টোটালটা যোগ করলেও টোটাল ইউটিলিটি পাওয়া যায়। তো প্রথম কনসেপ্ট হচ্ছে টোটাল ইউটিলিটির কনসেপ্ট, দ্বিতীয়টা হচ্ছে মার্জিনাল ইউটিলিটির কনসেপ্ট। মার্জিনাল ইউটিলিটি সবগুলোকে যোগ করলে টোটাল ইউটিলিটি পাওয়া যায়। সেটা আমি লিখেছি টোটাল ইউটিলিটি সমান সমান মার্জিনাল ইউটিলিটি 1, মানে প্রথম একক দ্রব্য ভোগের ফলে যে প্রান্তিক উপযোগটা পেয়েছো সেটা, দ্বিতীয় একক দ্রব্য ভোগের ফলে যে প্রান্তিক উপযোগ, সমস্ত কিছু যোগ করলে টোটাল ইউটিলিটি পাওয়া যায়। So utility of x is equals f1 x1 f2 x2 fn xn। এটা হচ্ছে প্রথম একক দ্রব্য ভোগ করলে যে উপযোগ পাবো, দ্বিতীয় একক দ্রব্য ভোগ করলে যে উপযোগ পাবো, তৃতীয় একক দ্রব্য ভোগ করলে যে, এরকম n সংখ্যক দ্রব্য ভোগ করলে যে উপযোগ হয়, এদের সমষ্টিকে টোটাল ইউটিলিটি বলে। তো ux দ্বারা উপযোগের সমষ্টি বোঝায়, f দ্বারা অপেক্ষক বোঝায়, আর x1 x2 x3 xn দ্বারা x দ্রব্যের বিভিন্ন একক বোঝায়। সো মোট উপযোগ হলো 25। ধরে নিচ্ছি যে 3টা কমলা আমি ভোগ করছি, প্রথমটা আমি 25 টাকা দিয়ে কিনতে সম্মত হলাম, দ্বিতীয়টা 20 টাকা দামে ক্রয় করতে সম্মত হলাম, তৃতীয়টা 15 টাকা দামে ক্রয় করতে সম্মত। টোটাল ইউটিলিটি কত হবে? 25 20 এবং 15। তো 45 45 আর 15 60 60 ইউটিল। ঠিক আছে, 60 ইউটিল আমরা কি করলাম? মোট উপযোগ পেলাম। এরপরে চলে আসি প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগটা কি? প্রান্তিক উপযোগ সবসময় সূত্র থেকে সংজ্ঞায় চলে আসবে। একটু দেখো, mu সমান সমান ডেল্টা টিইউ বাই ডেল্টা কিউ। টিইউ মানে কি? ডেল্টা মানে পরিবর্তন, কিউ মানে টোটাল ইউটিলিটি, মোট উপযোগের পরিবর্তন। ডেল্টা কিউ মানে কি? ডেল্টা মানে পরিবর্তন, কিউ মানে হলো কোয়ান্টিটি, মানে কি? দ্রব্যের পরিমাণ। তো এখান থেকে সংজ্ঞাটা আছে, দেখো ডেল্টা কিউ যদি 1 হয়ে যায়, ডেল্টা কিউ যদি 1 হয়, তাহলে মার্জিনাল ইউটিলিটি কার সমান? ডেল্টা টিইউ, টোটাল ইউটিলিটির মানে মোট উপযোগের পরিবর্তনের সমান। তার মানে কি? তার মানে দেখো কোন একটা দ্রব্য, এটা নিচেরটা 1 ধরো, অতিরিক্ত 1 একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকেই বলা হয় মার্জিনাল ইউটিলিটি। আমি আবার বলছি, কোন একটা দ্রব্য অতিরিক্ত 1 একক, ডেল্টা কিউ যদি 1 হয়, আমি অতিরিক্ত 1 একক কনজিউম করব, ভোগের ফলে mu সমান সমান ডেল্টা টিইউ হয়ে যায়। তার মানেটা কি? তো সেক্ষেত্রে মোট উপযোগের যে পরিবর্তনটা হবে সেটাকে বলা হবে কি? মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। তো প্রান্তিক উপযোগকে এইভাবে প্রকাশ করা যায়। প্রান্তিক উপযোগের প্রকারভেদ একটু খেয়াল করি। প্রান্তিক উপযোগকে 3 ভাগে ভাগ করা যায়: ধনাত্মক প্রান্তিক উপযোগ, ঋণাত্মক প্রান্তিক উপযোগ, শূন্য প্রান্তিক উপযোগ। ধনাত্মক প্রান্তিক উপযোগটা কি? যখন কোনো ভোক্তা কোনো একটি দ্রব্য ভোগের মাধ্যমে মোট উপযোগ বৃদ্ধি পায়, তখন প্রান্তিক উপযোগ ধনাত্মক হয়। আর যখন কোনো ভোক্তা কোনো একটি দ্রব্য ভোগের মাধ্যমে সর্বোচ্চ তৃপ্তি বা উপযোগ লাভের পর অধিক একক দ্রব্য ভোগে ক্রমাগত ভোগ করতে থাকে, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। আর শূন্য উপযোগ কাকে বলছি? শূন্য উপযোগ বলছি যখন কোনো একটি দ্রব্যের অতিরিক্ত একক ভোগের মাধ্যমে যদি মোট উপযোগের কোনো পরিবর্তন না ঘটে বা স্থির থাকে, তখন তাকে প্রান্তিক উপযোগ শূন্য বলে বিবেচিত করা হয়। মানে দ্রব্য ভোগ করব, ভোগের মাধ্যমে মোট উপযোগ যখন বৃদ্ধি পাবে তাকে ধনাত্মক, আর ক্রমাগত ভোগ করতে চাইলে, আমার খিদে লাগছে আমি খাচ্ছি বা আমি
যদি বারবার খেতেই থাকে প্রথম এককে যেরকম তৃপ্তি পাবো আস্তে আস্তে পেট ভরে যাবে, আর প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকবে। এরপরও পেট ভরে যাওয়ার পরে আরো যদি খাই বমি চলে আসবে, তার মানে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যাবে। আর শূন্য মানে কি? শূন্য মানে কি? শূন্য মানে হচ্ছে যখন কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে মোট উপযোগের কোনো পরিবর্তন হবে না, স্থির থাকবে, তখন সেটাকে প্রান্তিক উপযোগ শূন্য বলে বিবেচিত হবে। এখন দেখো এখানে কিছু কাজ দিয়েছে। সাব্বির হোসেন, আপনাদেরকে বলছি আমি সময় দিব, অযথা রেইজ হ্যান্ড করে কথা বলেন না, আমি সময় দিব আপনাদেরকে। একক কাজ কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে বাসায় করতে হবে। যে কোনো দ্রব্য বা ওই বিশেষ ক্ষমতা গুণ যা মানুষের অভাব পূরণের সক্ষম তাকে কি বলা হয়? উপযোগ বলে। আর কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের মাধ্যমে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে কি বলা হয়? প্রান্তিক উপযোগ। এগুলো আমি উত্তর সহ উত্তরগুলোকে ফোল্ড আউট করে দিয়েছি। বহুপদী সমাপ্তি সূচক বলেছে যে মোট উপযোগ হলো কোনো দ্রব্যের সকল একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টি, প্রতি একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগের সমষ্টি, অতিরিক্ত একক হতে প্রাপ্ত অতিরিক্ত উপযোগের সমষ্টি। তো মোট উপযোগের সমষ্টি হচ্ছে প্রতি একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ, আবার প্রতি একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। তো 1 এবং 2 সঠিক। এরপরে আমি অভিন্ন তথ্যভিত্তিক কোশ্চেন দিয়েছি, সিচুয়েশন সেট এমসিকিউ, যে দ্রব্যের একক দিয়েছি 1 থেকে 6, প্রান্তিক উপযোগ দেখিয়েছি। যদি বলেছি 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তরটা মোট উপযোগ কত, আমি জানি এই প্রান্তিক উপযোগগুলোর সমষ্টি হলো মোট উপযোগ। তাহলে 20 আর 16 46, 46 আর 12 হচ্ছে, সরি 20 আর 16 36, 36 আর 10 46, 47 48, 48 আর 8 হচ্ছে 56, 56 আর 4 হচ্ছে 60। সো এগুলো যোগ করলে আমি মোট উপযোগ পেয়ে যাব 60। আর উদ্দীপকে কোন ধরনের উৎপাদন বৃদ্ধি কার্যকর রয়েছে? ক্রমহ্রাসমান। আস্তে আস্তে প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে, 20 থেকে 16, 16 থেকে 12, 12 থেকে 8 কমে যাচ্ছে, সেজন্য ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি কার্যকর। এরপরে দলীয় একটা কাজ দিয়েছি আমি, সেটা আমি একটু দেখিয়ে দিই যে আমি এরকম ভোগের পরিমাণ দেখিয়েছি, মোট উপযোগ দেখিয়েছি, প্রান্তিক উপযোগ দেখিয়েছি। এখানে আমি বলেছি যে লেখচিত্রগুলো ক, খ, গ, ঘ। হ্যাঁ, মোট উপযোগ আস্তে আস্তে বাড়ছে, প্রান্তিক উপযোগ কমছে। একটা পর্যায়ে দ্রব্যের ষষ্ঠ এককে প্রান্তিক উপযোগ কি হচ্ছে? ঋণাত্মক হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন মোট উপযোগ আস্তে 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 বাড়ছে আর প্রান্তিক উপযোগ কমছে। তো ক অ্যান্সারটা হবে, ক হবে না, গ হবে না, ঘ হবে। ঠিক আছে, দলীয় কাজ। বাড়ি কাজ যেগুলো দিচ্ছি, যে রূপগত জ্ঞানমূলক কোশ্চেন, রূপগত উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, ইউটিলিটি কি, মোট উপযোগ কখন কমে, প্রান্তিক উপযোগ কেন ঋণাত্মক হয়, এটা হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন। আর সবাইকে বারবার বলছি, আপনার তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশন চ্যাট বক্সে এখনো যারা দাওনি 26 জন আছো, তারা দিয়ে দাও। এবার বলো তোমাদের কোনো সমস্যা থাকলে আমি অ্যানসার দিব এখন। ইউ হ্যাভ এনি কোশ্চেন? আমি সবার মাইক ওপেন করে দিচ্ছি, কারো যদি কোশ্চেন থাকে বলো। হ্যাঁ, সাব্বির হোসেন বলো। স্যার আপনার কথা ঠিক। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কথা তখন ভালো করে কিছু বুঝিনি। স্যার আপনার কথা শোনা যায় না, আটকায় যায় সবকিছু, কথা আটকায় যায়। আসলে এটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তো আমার তোমার কিছুই করার নেই। স্যার ঠিক আপনার আছে, কথা আটকায় যায়, কথা শোনা যায় না। হ্যাঁ এটা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। এখানে আসলে আমার বা স্যার তোমার, ফুল ক্লাস এইভাবেই চলছে স্যার। আমার বা তোমার কিছুই করার নেই। হ্যাঁ, তোমরা ইউটিউবের লিংকটা দেখে নিও। আর কোনো জায়গায় যদি এমনিতে বুঝতে সমস্যা হয় আমাকে বলো, আমি ওই জায়গাটা আবার দরকার হলে রিপিট করব। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আগে যে একটা ক্লাস হয়েছিল ওটার উপরে আরেকটু ইয়ে করলে ভালো হতো। কোন ক্লাসটা? আগের যে সেশনটা হয়েছে স্যার। আগের সেশন বলতে আমার সেশন